নমস্কার, আমি স্বামীজি মল্লিক, প্রভাষক বিএন কলেজ কাপ্তাই। তো তোমরা যারা আমার শিক্ষার্থী আছো, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণীর, তারা যারাই জয়েন করছো একটু কমেন্ট সেকশন আমাকে জানাও যে কে কে অনলাইনে, কে কে অলরেডি লাইভে জয়েন করছো। আমি গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার সম্পর্কে অলরেডি তোমরা অবগত হয়েছো, কারণ আমি জানিয়েছি। এর মধ্যেই তোমাদের আমি র্যামিল অধ্যায়টি করাবো। র্যামিলের যে মানে একই ধরনের হিসাবের একাধিক কিছু নাম থাকে, সেই নামগুলো সম্পর্কে ধারণা দিব এবং র্যামিল প্রস্তুতের জন্য বিবেচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। র্যামিল প্রস্তুতের বিবেচ্য বিষয় এবং র্যামিলের একই হিসাবের একাধিক নাম। আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন হচ্ছে, তো যারা লাইভ সেকশনটি দেখতে পাচ্ছ বা দেখছেন, তারা একটু কমেন্ট সেকশনে জানান যে কারা অলরেডি লাইভে যুক্ত হচ্ছেন। প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে র্যামিল প্রস্তুতের জন্য বিবেচ্য বিষয়, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমাকে ধারণা রাখতে হবে র্যামিল প্রস্তুত করার জন্য। প্রথমেই আমরা একটু দেখে নেই ডেবিট। ডেবিট, আমি গত ক্লাসে ডেবিট পাশে কোন আইটেমগুলো বসবে এবং ক্রেডিট পাশে কোন আইটেমগুলো বসবে সেগুলো নিয়ে একটা ধারণা দিয়েছিলাম, যেটি পূর্বের ক্লাসগুলো যারা দেখেছেন তারা বলতে পারবেন, আর যারা দেখেননি তারা আমি পূর্বের ক্লাসের লিংক কমেন্ট সেকশনে পেস্ট করব। আচ্ছা, একটু তাহলে আমরা দেখি। প্রথমে হচ্ছে র্যামিলের ডেবিট পাশে খরচ এবং সম্পদ এবং ক্রেডিট পাশে আয় এবং দায়, যেগুলো আমার গত ক্লাসের বিষয় ছিল, যে র্যামিলের ক্রেডিট দফা সমূহ এবং হচ্ছে র্যামিলের ডেবিট দফা সমূহ। প্রথমে একটু দেখি, তারপর বলছে প্রারম্ভিক মজুদ পণ্য র্যামিলের ডেবিট দিকে দেখানো হয়। আমরা জানি প্রারম্ভিক মজুদ পণ্য অর্থাৎ বছরের শুরুতে যে পণ্যটা আমাদের থাকবে, যে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হয়, অর্থাৎ গত বছরের সমাপনী মজুদ পণ্য যা প্রারম্ভিক বছরের জন্য, মানে বর্তমান বছরের জন্য প্রারম্ভিক মজুদ পণ্য, এগুলো র্যামিলের ডেবিট দিকে দেখানো হয়। সমাপনী মজুদ পণ্য যেহেতু হিসাবকালের শেষে গণনা করা হয়, তাই সমাপনী মজুদ পণ্য র্যামিলে অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য র্যামিলের ডেবিট দিকে বসবে এবং সমাপনী মজুদ পণ্য র্যামিলের অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, তবে এটা নিয়ে একটু সমস্যা দেখা দেয় যে কখনো কখনো দেখা যায় কি র্যামিলের ডেবিট দিকে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয়, কিন্তু সেটা কখন একটু খেয়াল করি আমরা। যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রিত দ্রব্যের ব্যয় দেওয়া থাকে, তাহলে সমাপনী মজুদ পণ্য র্যামিলের ডেবিট দিকে লিখতে হবে। আমি আবার বলছি, যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রিত দ্রব্যের ব্যয় র্যামিলের ডেবিট দিকে, সমন্বিত ক্রয় এবং বিক্রিত দ্রব্যের ব্যয় দেওয়া থাকলে র্যামিলের ডেবিট দিকে দেখাতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য র্যামিলে, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য, সেক্ষেত্রে
প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, তারপর আমরা 4 নাম্বার পয়েন্ট একটু দেখি। সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় বিষয়টা কি? আমি আগের পয়েন্টে বলেছিলাম সমন্বিত ক্রয় বা বিক্রিত দ্রব্যের ব্যয়। তাহলে সমন্বিত ক্রয় বিষয়টা কি দেখি একটু। সমন্বিত ক্রয় হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ পণ্য ক্রয়, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে পণ্য ক্রয় যুক্ত হবে, বা সমাপনী মজুদ পণ্য। সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য বিক্রিত দ্রব্যের ব্যয় বা সমন্বিত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে সমাপনী মজুদ পণ্য ব্যয় মিলের ডেবিট দিকে লিখতে হবে। 5 নম্বর পয়েন্ট একটু দেখি, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মণিহারি প্রারম্ভিক মজুদ, মণিহারি ক্রয়, মণিহারি সমাপনী মজুদ দেওয়া থাকলে উক্ত প্রারম্ভিক মজুদ ও মণিহারি ক্রয় ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে। আমি আবার বলছি, যদি আমাদের প্রশ্নে মণিহারি প্রারম্ভিক মজুদ অর্থাৎ মণিহারির প্রারম্ভিক মজুদ, মণিহারি ক্রয় এবং সমাপনী মজুদ দেওয়া থাকে, উক্ত প্রারম্ভিক মজুদ ও মণিহারি ক্রয় ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে, কিন্তু মণিহারির সমাপনী মজুদ ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকে এই বিষয়টাতে ভুল করে ফেলে, এবং এটা 2 নম্বরের জন্য 2 নম্বর অর্থাৎ ক নম্বর প্রশ্নে আসে যে মানে মণিহারি কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত, ব্যয় মিলে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, 6 প্রারম্ভিক সম্পদ ও প্রারম্ভিক দায় ব্যয় মিলে লেখা হয় না। দেখো একটু, প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় ব্যয় মিলে লেখা হয় না, কারণ সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের মধ্যে দায়ের মধ্যে প্রারম্ভিক ব্যয় অন্তর্ভুক্ত থাকে। আবার বলছি, প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় ব্যয় মিলে লেখা হয় না, কারণ সমাপনী সম্পদ ও সমাপনী সম্পদ ও সমাপনী দায় এগুলো প্রারম্ভিকের মধ্যে অন্তর্ভুক্ত থাকে বলে সাধারণত যে তারিখে র্যামিল প্রস্তুত করা হয় সেই তারিখের জেরি দেখানো হয়। আচ্ছা, তাহলে যেই তারিখের র্যামিল প্রস্তুত করা হয় বলতে আমরা জানি হিসাব, একটা র্যামিল প্রস্তুত করা হয় নির্দিষ্ট হিসাবকালের শেষে, সেটা হতে পারে 3 মাস পর, হতে পারে 6 মাস পর, অথবা 1 বছর পর। তাহলে যখন হিসাবকাল নির্দিষ্ট হিসাবকাল শেষ হবে, এই হিসাবকাল শেষে আমরা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি। এই আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতের পূর্বে আমার পূর্বে যে হিসাবের ধাপগুলো ছিল সেগুলো অতিক্রম করার পর আমার হিসাব ধাপগুলো সঠিক ছিল কিনা সেটা যাচাই বাছাই করার জন্য র্যামিল প্রস্তুত করা হয়। আর এই র্যামিলটা যেহেতু নির্দিষ্ট হিসাবকাল শেষে করা হয়, তাই এখানে সমাপনীর মধ্যেই প্রারম্ভিকের জের অন্তর্ভুক্ত থাকে, তাই প্রারম্ভিক সম্পদ এবং দায় এবং সম্ভাব্য সম্পদ র্যামিলে অন্তর্ভুক্ত হয় না। সম্ভাব্য দায়, আচ্ছা, এবং এটার জন্য আমাদেরকে টিকা দেখাতে হবে, মানে কেন অন্তর্ভুক্ত হবে না তার জন্য একটা নির্দিষ্ট টিকা দিতে হবে। ওকে, পদটিকা দিতে হবে, অর্থাৎ র্যামিলের শেষে বলে দিতে হবে যে এই আইটেমগুলো অন্তর্ভুক্ত হয়নি এবং এই কারণে হয়নি। ওকে, 8 নাম্বার পয়েন্টটা দেখি। এমন অনেক খাত আছে প্রদত্ত না প্রাপ্ত উল্লেখ থাকে না, শুধুমাত্র বার্তা লেখা আছে, শুধুমাত্র ভাড়া লেখা আছে, শুধুমাত্র কমিশন লেখা আছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে এটা ডেবিট না ক্রেডিট, প্রাপ্ত নাকি প্রদত্ত। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে কিছু উদাহরণ দিয়েছি আমি, যেমন ভাড়া, বার্তা, কমিশন, সুদ ইত্যাদি উল্লেখ। উক্ত টাকা র্যামিলের যদি অমিল হয়, উক্ত টাকা র্যামিল যদি অমিল হয়, তাহলে কমিশন, সুদ প্রভৃতি প্রাপ্ত হিসেবে ধরে র্যামিল মিল করা যেতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে নোট দিতে হবে, অবশ্যই একটা নোট দিতে হবে, ফুট নোট যেটাকে বলে আমরা, অর্থাৎ র্যামিলের নিচে একটা নোট দিতে হবে। তারপর 9 নাম্বার আইটেমটা একটু দেখি। বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, দেনাদার, বুক ডেপ্ট, পুস্তক ঋণ, প্রাপ্য হিসাব ধরে ডেবিট করতে হবে। প্রাপ্য হিসাব সবগুলো আইটেমকে আমরা র্যামিলের ডেবিট পাশে বসাবো। ঠিক আছে, আমি আবার বলছি, বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, দেনাদার, বুক ডেপ্ট, পুস্তক ঋণ, প্রাপ্য হিসাব সবগুলো র্যামিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করতে হবে। ক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে পাওনাদার, প্রদেয় হিসাব ধরে ক্রেডিট করতে হবে।
প্রতিষ্ঠানে শিক্ষানবিশ ভাতা প্রদান করা হলে, আচ্ছা 11 নম্বর পয়েন্ট একটু দেখি আমরা। প্রতিষ্ঠানের শিক্ষানবিশ ভাতা প্রদান করা হয়ে থাকে বলে একে ডেবিট করতে হয়, পক্ষান্তরে শিক্ষানবিশ স্যালামি পেয়ে থাকে বলে এটিকে ক্রেডিট করতে হয়। অর্থাৎ শিক্ষানবিশ ভাতা প্রতিষ্ঠানের জন্য খরচ, তাই এটি ডেবিট করতে হয়, আর শিক্ষানবিশ স্যালামি প্রতিষ্ঠানের জন্য আয়, তাই এটিকে ক্রেডিট পাশে বসাতে হয়। তারপর সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট করা হয়, শুধুমাত্র পাওনাদার ও প্রদেয় হিসেবের বার্তা সঞ্চিতিকে ডেবিট করতে হয়। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট করতে হয়, শুধুমাত্র পাওনাদার অবলিক প্রদেয় হিসেবের বার্তা সঞ্চিতি ডেবিট করতে হয়। র্যামিল যদি ক্রেডিট পাস গরমিল হয় তবে এবং মূলধন যদি দেওয়া না থাকে, র্যামিলের ক্রেডিট পাশে যদি কোনো অর্থের অঙ্ক পরিমাণ কম দেখি এবং যদি আমাদের অঙ্ক গরমিল হয়ে থাকে, না মিলে থাকে, সেক্ষেত্রে মূলধন দেওয়া না থাকলে অঙ্কে মূলধন হিসাবে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লেখাটাই শ্রেয়। আমরা এটা মূলধন হিসাব লিখে ওই ঘাটতি টাকাটা ফিল আপ করব। সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও যদি র্যামিল না মিলে, সেক্ষেত্রে সাময়িকভাবে গরমিল হিসাব বা অনিশ্চিত হিসাব লিখে মিলাতে হবে। অর্থাৎ আমাদের যত ধরনের সাবধানতা অবলম্বন করার কথা ছিল, সব ধরনের সাবধানতা অবলম্বন করার পরেও যদি র্যামিল না মিলে, সেক্ষেত্রে আমাকে অনিশ্চিত হিসাব দিয়ে অঙ্ক শেষ করতে হবে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে কোনো বিষয় যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাও আমাকে। আমি পরবর্তী অপশনে চলে যাচ্ছি। একই হিসাবের একাধিক নাম। যখন আমরা র্যামিল করতে যাই, মাঝে মধ্যে এমন কিছু আইটেম আছে যে আইটেমগুলো সম্পর্কে আমি আগে ধারণা নেইনি বা আমার আগে ধারণা নাই, ঠিক আছে? তো এই ধরনের আইটেমগুলোর ক্ষেত্রে আমরা কি করব, মানে একই ধরনের মানে একটা হিসাবের ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, সেই নামগুলো কি আমরা একটু জেনে নেই। তাহলে দেখো যে হিসাব বিজ্ঞান একটা হিসাবের বাংলা একাধিক নাম থাকতে পারে, যেমন আমরা দেনাদার দিয়ে একটি বলি, দেনাদারের একটা নাম থাকতে পারে যে প্রাপ্য হিসাব, ঠিক আছে? ঠিক একইভাবে এই ধরনের আমি বেশ কিছু আইটেম এখানে শনাক্ত করেছি, যেমন নগদান হিসাব, এটা নগদ নামে থাকতে পারে, নগদ তহবিল বলে থাকতে পারে, হাতে নগদ বলে থাকতে পারে, নগদ উদ্বৃত্ত বলেও থাকতে পারে। তারপর ক্রয় ফেরত বা বহি ফেরত, বহির্মুখী ফেরত, এগুলো সবগুলো একই হিসেবের একাধিক নাম, অর্থাৎ ভিন্ন ভিন্ন নাম, ঠিক আছে? ক্রয় ফেরত দেওয়া আছে যেটা আমরা চিনলাম, কিন্তু বহির্মুখী ফেরত এটা আমরা নাও চিনতে পারি, সেক্ষেত্রে একই হিসেবের একাধিক নামগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। কারণ ক্রয় ফেরত আসলে আমি পারলাম, কিন্তু বহির্মুখী ফেরত আসলে সেই বিষয় সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, সেক্ষেত্রে আমি কি করব, ঠিক আছে? তারপর ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, অন্তর্মুখী পরিবহন, কৃত পণ্যের পরিবহন, এই বিষয় সবগুলো একই, অর্থাৎ একটা বিষয়ের একাধিক নাম, ঠিক আছে? আমি এখানে ক্রয় পরিবহন আমি জানি এটা খরচ, এটা আমার র্যামিলের ডেবিট পাশে বসবে। যদি আন্তঃমুখী পরিবহন আসে, সেটাও আমাকে র্যামিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ এটি ক্রয় পরিবহনের আরো একটি নাম। তারপর বিক্রয় ফেরত, আন্তঃফেরত, অন্তর্মুখী ফেরত, এগুলো হচ্ছে একই কথা। বিক্রয় পরিবহন, বই পরিবহন, বহুমুখী পরিবহন, শুধু পরিবহন যদি লেখা থাকে, সেক্ষেত্রে আমরা সবগুলো র্যামিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব, কারণ বিক্রয় পরিবহনটাও আমার জন্য খরচ। প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ পণ্য, শুরুর মজুদ পণ্য, প্রারম্ভিক ইনভেন্টরি, প্রারম্ভিক মার্চেন্ডাইজ, মজুদ পণ্যের প্রারম্ভিক উদ্বৃত্ত, এই সবগুলো র্যামিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ প্রারম্ভিক মজুদ বললে। সেক্ষেত্রে আমি উপরে একটি কথা বলেছিলাম, প্রারম্ভিক মজুদের সময় কখন অন্তর্ভুক্ত হবে আবার কখন অন্তর্ভুক্ত হবে না, সেটা একটু মাথায় রাখতে হবে আমাদের। সমাপনী মজুদ পণ্য, শেষ মজুদ পণ্য, সমাপনী ইনভেন্টরি, মজুদ পণ্যের সমাপনী উদ্বৃত্ত, সমাপনী মার্চেন্ডাইজ, এগুলো সবগুলো সমাপনী মজুদ পণ্যের ভিন্ন নাম। প্রদত্ত বার্তা, বার্তা প্রদান, ছাড়, মঞ্জুরকৃত বার্তা, বরাদ্দকৃত বার্তা, খরিদ্দার রেয়াত, ক্রেতাকে রেয়াত, সবগুলো একই হিসেবের ভিন্ন নাম। তারপর দেওয়া আছে অনাদায়ী, প্রাপ্য, বকেয়া, এই ধরনের কতগুলো থাকলে আমরা এগুলা
বকেয়া বলে ধরে নিব, অনাদায়ী বা প্রাপ্য বকেয়া, ঠিক আছে। এই তিনটা একই ধরনের কথা, যেমন ভাড়া বকেয়া, ভাড়া অনাদায়ী, ভাড়া প্রাপ্য, ঠিক আছে। তারপর প্রদেয় বকেয়া, ভিন্ন ভিন্ন ধরনের খরচ বা ব্যয়। প্রদেয় অবলিক বকেয়া, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্যয় যা এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি বা খরচ বকেয়া আছে বোঝাতে এই দুটি কথা ব্যবহার করা হয়। কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, সন্দেহজনক ঋণ, মন্দ ঋণ। আমরা জানি একটি প্রতিষ্ঠানের যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় বা অর্থ পরিশোধে অপারগত হয়, মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে ওই তার নিকট থেকে প্রাপ্ত অর্থ আমাদের কাছে কুঋণ বলে গণ্য হয়। এই কুঋণের ভিন্ন ভিন্ন কিছু নাম রয়েছে, যেমন অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, সন্দেহজনক ঋণ, মন্দ ঋণ ইত্যাদি। কুঋণ সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এগুলো হচ্ছে একই হিসেবের ভিন্ন নাম। ব্যাংক হিসাব, ব্যাংক জমা, ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত, ব্যাংক ব্যালেন্স আমানত, ব্যাংক জমা, ব্যাংক উদ্বৃত্ত, এগুলো হচ্ছে ব্যাংক হিসেবের ভিন্ন ভিন্ন নাম। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ব্যাংক জমা ক্রেডিট জের, ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি, ব্যাংক ব্যালেন্স ক্রেডিট। শুধু ব্যাংক ব্যালেন্স থাকলে সেটা আমরা রাইমিলি ডেবিট পাশে বসাবো এবং সেটা এক ধরনের হিসাব প্রকাশ করবে। আবার যখন ব্যাংক ব্যালেন্স লিখে ক্রেডিট কথা উল্লেখ করে দিবে তখন সেটাকে আমরা আরেকটা হিসাব বলে জেনে থাকবো। তারপর ব্যাংক জমাতিরিক্ত, আচ্ছা এটা শেয়ার ও দেহার, শেয়ার প্রিমিয়াম। যখন একটি শেয়ারের দাম অর্থাৎ শেয়ারের বাজার মূল্য থেকে যখন অধিক দামে বিক্রি করা হয় তখন এই অধিক যে টাকাটা অর্থাৎ লিখিত মূল্যের অধিক যে দামটা আদায় করা হয় সেটা হচ্ছে শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম। সেটা শেয়ার অধিহার এবং প্রিমিয়াম বিষয়টা একই। ঠিক একইভাবে যখন কম মূল্যে শেয়ার বিক্রয় করা হয়, যে পরিমাণ কম মূল্যে শেয়ার বিক্রি করা হয় সে কম পরিমাণ মূল্যটা হচ্ছে শেয়ার অবহার, অর্থাৎ কম মূল্যে শেয়ার বিক্রি করা হলে সেটাকে শেয়ার অবহার বলে গণ্য করা হয়। শেয়ার অবহার, শেয়ার বার্তা, শেয়ার অনুহার, এই বিষয়গুলো হচ্ছে একই ধরনের। আবার প্রাপ্য হিসাব, বিবিধ দেনাদার, বিক্রয় খতিয়ানের জের, পুস্তক ঋণ, বুক ডেপস, ডেটর, অর্ধমন, এই কথাগুলো কিন্তু সবগুলো একই। প্রাপ্য হিসাব থাকলে আমরা যদি প্রাপ্য হিসাব, দেনাদার, তারপরে বিবিধ দেনাদার, হ্যাঁ এই বিষয়গুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু এরপর থেকে যেগুলো যেমন বিক্রয় খতিয়ানের জের, পুস্তক ঋণ, হ্যাঁ এই বিষয়গুলো সম্পর্কেও ধারণা থাকতে হবে। কারণ রেমিল বিষয়টা খুবই সহজ, এখানের মধ্যে আমার সব আইটেম জানা আছে, দু একটা আইটেম যদি জানা না থাকে সেক্ষেত্রে আমার রেমিল ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায়, কারণ আমার এখানে সবগুলো আইটেম সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর প্রদেয় হিসাব, বিবিধ পাওনাদার, ক্রয় খতিয়ানের জের, ক্রেডিটর্স, ঊর্ধ্বমূল্য, এই বিষয়গুলো হচ্ছে একই ধরনের। তারপর প্রাপ্য নোট, প্রাপ্য বিল, প্রাপ্য হুন্ডি, সেম। প্রদেয় নোট, প্রদেয় বিল, দেয় বিল, প্রদেয় বা দেয় হুন্ডি, ঠিক আছে, এগুলো হচ্ছে একই ধরনের হিসাব। ওকে, এবার তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এর আগের ক্লাসটা যারা করেছো তারা হয়তো বা ক্লাসের ধারাবাহিকতাটা বুঝতে পারছো, যারা আগের ক্লাসটা করনি তাদের জন্য হঠাৎ করে এই ক্লাসটা একটু আনইজি ফিল হইতে পারে যে আমি ঠিক বুঝতে পারছি না মাঝখান থেকে। তাই আমি তাদের বলবো যারা আগের ক্লাসটা করনি তোমরা পূর্বের যে ক্লাসটা ছিল আমার সেই ক্লাসটা দেখে নিবে। আমি ওই ক্লাসের লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব। এবং তোমাদের যে বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করলাম র্যামিলের, এই সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে সেক্ষেত্রে সে মতামত আমাকে জানাতে পারো। আর আজকের মতো ক্লাস শেষ করতে যাচ্ছি। যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, যদি এখানে সরাসরি জিজ্ঞেস করার সিস্টেমটা নেই, কারণ আমি পূর্বের ক্লাসগুলো আমার জুম অ্যাপস এর মাধ্যমে নিতাম, ওইখানে জিজ্ঞেস করার সরাসরি জিজ্ঞেস করার সুযোগ থাকতো।
কিন্তু এখানে সেই সুযোগটা নাই। তো যাই হোক, তোমরা আমাকে ইনবক্সেও জিজ্ঞেস করতে পারো র্যামিল সম্পর্কে যদি কোনো সমস্যা হয়। আমি আগামী দিন থেকে চেষ্টা করব তোমাদের এই অধ্যায়ের কিছু বোর্ড কোশ্চেন সলভ করার জন্য। এবং তোমাদেরও যদি কোনো মতামত থাকে এই অধ্যায়ের কোনো বিষয় নিয়ে, যেটা নিয়ে আমি আগামী ক্লাস পরিচালনা করতে পারি, সে বিষয়টা আমাকে একটু জানাবে। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।